লেখিকা মধুরা নন্দীর মায়ের মতো। ওই যে হয়ে গেল, ঢুকছেন উনি। ছাতা আমি তো জাস্ট ভেবে পাই না, মানে সিরিয়াসলি এত বড় ধ্বংস স্কুলটায় আর কোনো টিচার নেই। সেই একজনের থোবরা দেখতে দেখতে ধুর ব্যাং। গজর গজর করে চলেছে রিক, অবশ্যই গলা নামিয়ে। ম্যাডামের নাম শান্তশীলা হলেও শান্ত উনি একেবারেই নন। তেমন কেসে পেয়ে দিয়ে মানে বৃন্দাবন না হলেও বাড়ি পাঠিয়ে দিয়েছেন বলাই যায়। শোনা যায় একবার ক্লাস 12, জাস্ট ইমাজিন ক্লাস 12, যাদের পাতি স্কুল টিচার তো দূরস্থ, নিজের বাপ মাই কিছু বলার সাহস পায় না, সেই ক্লাসের ছেলেকে মেরে মেরে বেত ভেঙে ফেলেছিলেন। কি না সেই ছেলে নাকি কোনো মেয়েকে রাস্তায় টোন কাটছিল। যদিও এইসব মেয়েদের ডিস্টার্ব করাটা রিকের ঠিক ভালো লাগে না। ও আবার কি অসভ্যতা ভাই, কিছু বলার থাকলে স্ট্রেট কাট গিয়ে বল, তা না যত সব উল্টোপাল্টা কাজ। কিন্তু তাও দাদাটা তো স্কুলের কাউকে টোন কাটেনি রে বাবু। ওই মেয়েটা অন্য স্কুলে পড়তো, স্কুলের কোনো মেয়েকে কি বলতে গেছে? তার জন্য অত বড় ছেলেটাকে এক স্কুল ছেলে মেয়ের সামনে ওইভাবে উদুম পেদাবি? সে কি বাওয়াল সেদিন। দাদাটার বাবা তো খোঁচে বোম, স্কুলে দলবল নিয়ে হাজির, ম্যাডামকে মারবে নাকি। রিকের সেদিন প্রচণ্ড টেনশন হচ্ছিল। মানে ম্যাডামকেও দুটি চক্ষু পেরেও দেখতে পারে না, ওনার পিটানি খাওয়াই উচিত। কিন্তু তাই বলে বাইরের লোক এসে ওনাকে মারবে সেটা তো হতে দেওয়া যায় না। কিন্তু ধন্যী ম্যাডাম কিছুতেই পিছু হটে না। শেষমেশ হেডু কোনো মতে ব্যাপারটা হ্যান্ডেল করে। সবাই ভেবেছিল এবার ওনার শিক্ষা হবে একটু, আর অত জ্বালাবে না সবাইকে। কাকস্য পরিবেদনা। হেডু পর্যন্ত মহিলার চোখে চোখ রেখে কথা বলে না, বোঝো। আর ছাতা কপাল জোরে সবাই ভেবেছিল জিওগ্রাফি ক্লাসটা গেজিয়ে কাটাবে, স্যার ডুব মেরেছে, তো এই মহিলা সেটা হতে দেবে? আচ্ছা ম্যাথস ম্যাডাম সে জিওগ্রাফি মুন্ডুতে কি ঘুষাবে সেটা কেউ ভেবেছে? ঠিক দেখো, ওই যে হাতে এক পিস বেত, আগে হ্যাঁ বেত, ওই 1000 পিস নিয়মকানুন ওনার কিচ্ছু করতে পারেনি। এখনো উনি ক্লাসে বেত বাগিয়ে ঢোকেন, কেউ ভাবতে পারে? অবশ্য রিকদের ব্যাচের কারোর কপাল এখনো অতটা খারাপ হয়নি, কিন্তু মহিলার বেত লাগেও না, কেমন একরকম, ঠিক বোঝানো যায় না। মানে কিরম ভাবে যেন তাকিয়ে দেখে, মনে হয় যেন ভিতর থেকে সব দেখে নিচ্ছে। ভাল লাগে না, কিরম যেন চিরবির করতে থাকে। মন নাকি গা হাত পা কে জানে। শালা একদিন তো রিক আরেকটু হলেই উদুম কেস খাচ্ছিল। আরে এই জাস্ট কদিন আগেই তো, ডেটটা এক্স্যাক্ট মনে নেই। রিক চুপচাপ, মা কসম কারোর সাথে খিল্লি করেনি, চুপচাপ ফেসবুকটা স্ক্রোল করছিল, দিব্যি সব ঠিকঠাক। গুফো ম্যাডামটা, সত্যি ম্যাডামের মুখে স্পষ্ট একটা গোফ। হে হে, এত হাসি পেয়ে যায় না মাঝে মাঝে। ও ওনাকে তো আবার ম্যাডাম বলা যাবে নি কো, দিদিমণি কইতে হবে নে, মানে পুরো তার কাটা যাকে বলে আর কি। আরে ইংলিশ মিডিয়াম স্কুল, ছেলেমেয়েরা হাগলেও হাগা না বলে বলে বাওয়াল মুভমেন্ট, আর ওনাকে দিদিমণি বলতে হবে? যা তা একেবারে। সবাই তো মাঝে মধ্যেই দিদামণি বলে ডাকে, টের পায় কিনা কে জানে। অবশ্য রিক কখনো ডাকেনি, ডাকতে গেছে বহুবার, কিন্তু কি যে প্রবলেম, কিরম যেন গুড়গুড় করতে থাকে বুক, কিছুতেই ব্যঙ্গাত্মক শব্দটা মুখ থেকে বেরোয় না। ব্যাঙ্গের মাথা, ধুর ছাই, ঘুরিয়ে গেল কি যেন। ও হ্যাঁ, রিক বেচারি তো ফেসবুকটা স্ক্রোল করছে, হঠাৎ মানে ঠিক কিরম যেন একটা অস্বস্তি, কেউ যেন তাকিয়ে আছে চুপ করে, ক্লাসেও কোনো সাউন্ড নেই। অবশ্য ওনার ক্লাসে এমনিতে ওনার গলা ছাড়া আর কোনো সাউন্ড শোনাও যায় না, কিন্তু সেদিনের ব্যাপারটা টোটাল অন্য কেস। আস্তে আস্তে মাথাটা তুলেই ধড়মড়িয়ে লাফিয়ে উঠেছিল রিক। দিদিমণি? একদম, মানে একদমই কখন ওর ডেস্কের পাশে এসে দাঁড়িয়েছে, এক ফোঁটা আওয়াজও হয়নি। উড়ে এলো নাকি রে বাবা? প্রচণ্ড বুক ধড়ফড় করছিল। বার দুয়েক খাবি খেয়ে কিছু বলতে যাচ্ছিল রিক, কিন্তু অদ্ভুত ব্যাপার, দিদিমণি কিন্তু কিচ্ছু বলেনি ওকে, না, নট ইভেন এ সিঙ্গেল ওয়ার্ড। শুধু কেমন যেন একটা পুড়িয়ে দেওয়ার মতো করে তাকিয়ে দেখছিল ওকে। একটু পরে মাথাটা নিচু করে, হ্যাঁ সত্যি অবাক কাণ্ড, মাথা নিচু করে চলে গেল। বাপ, এখন মনে পড়লে বুক ধুকফুক করতে থাকে। আরে মুখে কিছু বলো, তা না, কিরম ভাবে তাকিয়ে থাকে যেন, ভয় ভয় করতে থাকে। আর ছাতা আরো প্রবলেম হলো, কিরম যেন গিল্টি ফিলিং হতে থাকে, কি যেন একটা করে ফেলেছে রিক, কি সেটা বোঝে না, কিন্তু ভালো কিছু যে করেনি সেটা শিওর। উরে বাবা, তারপর থেকে দিদিমণি ক্লাস তো বহু দূর, অন্য ক্লাসেও আর রিক মোবাইল বের করে
করে না, বুঝুক না বুঝুক চুপচাপ ক্লাস ফলো করে। কে জানে বাবা কোথা থেকে আবার দেখছে কিনা, হুট করে হয়তো হাজির হয়ে আবার উফ। তাছাড়া এটা ক্লাস 10, বোর্ড এক্সাম ইজ ক্লকিং অ্যাট দ্য ডোর। এখন ফাঁকিবাজি করলে নিজেরই 12টা বেজে যাবে। তাছাড়া মানে ইচ্ছা না থাকলে এটা তো মানতেই হবে যে দিদিমণি পড়ায় একেবারে লেভেল, মানে সিরিয়াসলি যে প্রবলেমগুলো নিয়ে রিক কুস্তি করে সেগুলোই পুরো জলের মতো করে দেয়। তো রিক এখন ক্লাসটা মন দিয়েই করে। দিদিমণিও আজকাল একটু নরমভাবেই তাকায়। অবশ্য একটা জিনিস ও ঠিক মাথায় ঢোকে না, দিদিমণি কিন্তু ওকে কোনোদিন বকেনি, অন্যদের তো ভূত ভাগিয়ে দেয়, ওকে কিন্তু কখনো কিছু বলে না। ওকে দেখলেই কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবার অদ্ভুত কেস মাঝে মাঝে ওকে লুকিয়ে দেখে, পুরো ড্যাম শিওর রিক ওকেই দেখে। কদিন আগে একটা প্রবলেম সলভ করতে দিয়েছিল ক্লাসে, একটু টাফ প্রবলেমটা, সবাই ট্রাই করছে। রিক একটু মুখ তুলেছিল, দিদিমণি রুমের অন্য সাইডে ছিল। রিক কিন্তু পুরো শিওর দিদিমণি ওকেই দেখছিল, নইলে ও তাকাতে দুম করে অন্যদিকে তাকাবে কেন? আর রিপিটেডলি কয়েকবারই রিক তাকিয়েছে, প্রতিবারই দিদিমণির চোখে চোখ পড়ে গেছে। বাপ রে, আবার কি দোষ করলো রিক কে জানে। কি বিপদ। যাক বাবা, উফ, গ্রেট রিলিফ, আজ বোর্ড এক্সাম খতম হলো, ইয়াহু। ব্যাপক হয়েছে সব কটা পেপার। আজ লাস্ট ডে, ম্যাথস ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং আজ একটু চাপ ছিল, প্রিপারেশন ঠিকঠাকই ছিল। সৌগতদা খুব ভালোই পড়িয়েছে, আর দিদিমণিও খুব ভালোই পড়িয়েছে। ক্লাসে ধরে ধরে প্রবলেম সলভ করাতো, খাতা চেক করে দিত, হোমওয়ার্ক কারেকশন, কিছু বুঝতে না পারলে 10 টাইমস বোঝানো। তবুও ম্যাথস তো একটু তো চাপ থাকেই। যাক বাবা, সব কটা পেরেছে, আর যতদূর মনে হচ্ছে প্রায় ফুল মার্কসই স্কোর করতে পারবে। ইল্লুস ইপ্পি, আজ দিদিমণি এসেছিল। অবশ্য আজ ওনার সাবজেক্ট আসতে হতোই, কিন্তু ব্যাপারটা হলো অন্য দিনগুলোতে তো আসার কোনো দরকার ছিল না। উনি রোজই ঢু মেরে গেছেন, আর রিকদের রুমটায় ঢুকে অনেকক্ষণ দাঁড়াতো, আর রোজই রিকের পাশে এসে একটু দাঁড়াতো, খাতার দিকে তাকিয়ে কি যেন খুঁজতো, কে জানে বাবা। অলসভাবে চারদিকে দেখছিল রিক। আজ শেষ দিন, সবার প্যারেন্টস এসেছে, কি আনন্দ করছে সবাই। অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বুক চিরে। রিকের মা তো আর যাগে, কিন্তু বাবা তো আসতে পারতো একবার। বাবা শুধু ফার্স্ট দিনটাই এসেছিল, আর একদিনও যাগে। রিক একাই থাকবে, দরকার নেই ওর কাউকে। হই রিক, কি রে চ্যাম্প, হাউ ওয়াজ টুডেস এক্সাম? কাঁধে চাপড় রোহিত। হাসি মুখে ফিরে তাকালো রিক। অ্যাবসলিউটলি পারফেক্ট ব্রো, হাউ অ্যাবাউট ইয়োর্স? ও, ইট ওয়াজ পারফেক্টলি কুল। এই চল না রিক, আজ শেষ দিন, আবার কবে দেখা হবে? তুই তো আরও স্কুলে পড়বিও না, বলছিলি না বেটার স্কুলে চান্স পেলে মেবি। তো চল না ভাই, আজ একটু সেলিব্রেট করি, চল প্লিজ। ওকে চল, কি খাবি? এখানে তো কোনো রেস্টুরেন্টও নেই, চল আর একটু এগিয়ে দারুণ একটা চাইনিজ খুলেছে, ওটায় গিয়ে। কি রে, হাসছিস কেন, কি হলো? রিক হতভম্ব। সত্যি রিক, তুই এখনো কচি খোকাই রয়ে গেলি। আরে সেলিব্রেট মানে ইটস মোর বিগ ব্রো, নট অনলি হ্যাভিং চাইনিজ ফুড। আরে তো কি খাবি সেটা তো বল, বিরিয়ানি? আরে ইয়ার, তুই এখনো বেবি বয়ই রয়ে গেলি। আরে আমি বলছিলাম, হাতে একটা গ্লাস ধরার মতো ভঙ্গি করে গলায় ঢালার ভান করলো রোহিত। কিছুই মুন্ডু মাথা না বুঝে হা করে আছে রিক। কি রে, কোল্ড ড্রিঙ্কস খাবি? হ্যাঁ হ্যাঁ, খুব গরমও লাগছে। আরে ইয়ার ছাড় ভাই, তোর দ্বারা হবে না, কচি খোকা। আমি বলছি বিয়ার খাওয়ার কথা, বুঝলি? বিয়ার? ঢোক গিলল রিক। বিয়ার মানে মদ? এসব কি বলছে কি রোহিত? মদ খাবে ওরা? ওর মাথাটাই গেছে। মদ খেয়ে রিক বাড়ি ঢুকবে কি করে? মাকে ছুতে পারবে আর মদ খেলে? কি বলছিস রে রোহিত, মদ খাবো? বাড়িতে বকবে না? মুখে গন্ধ হয়ে যাবে তো। ব্যঙ্গের হাসি রোহিতের মুখে। জানতাম কচি খোকা ভয় পাবে। যাও দুধু খাও গিয়ে খোকা বাবু, তোমার দ্বারা হবে না। এত বড় হয়ে গেলি, এখনো ডরপোকি রয়ে গেলি। কত ছেলেরা খায় জানিস? আমি কতবার খেয়েছি, আর তুই? ধা করে মাথাটা গরম হয়ে গেল রিকের। এই একদম ফালতু হেজাবি না, কে ডার পকবে? চল, কোথায় বিয়ার পাওয়া যায়, খাবো আজকে। ভয়ে ভয়ে চারপাশে তাকাচ্ছিল রিক। কিরম বিচ্ছিরি জায়গাটা যেন। এই বিকেল বেলাতেও দম আটকানো ভাব। লোকজনগুলো কেমন যেন। একজন তো খ্যাক খ্যাক করে হাসছিল রিকদের দেখে।
ভালো লাগছিল না, একদমই না। বেশি চাল দেখাতে গিয়ে এখন ফেসে গেল। কিরে বাবা, তার উপর এখানে আসার সময় রাস্তায় কে যেন বারবার ওর নাম ধরে ডাকছিল। রিকরা সাইকেলে ছিল, দুবার ঘাড় ঘুরিয়ে তাকিয়েও ছিল রিক, কিন্তু এত ভিড় ছিল গাড়ি ঘোড়ার মধ্যে কিছু বুঝতেই পারল না। খুব ভয় লাগছে, পরিচিত কেউ যদি হয়, বাবাকে বলে দিলে তো। উফ ভগবান। রোহিত তো বিন্দাস খেয়ে যাচ্ছে। রিক একবার চুমুক দিয়েছিল। তিতোর ডিম, এই নাকি লোকে এত আয়েশ করে খায়। হায় কপাল, ভেবেছিল না জানি কি খেতে হবে, আর খেয়ে এখন বমি পাচ্ছে। শুধু দুমুঠো কাজও চিবিয়েছে রিক। একটু অন্যমনস্ক হয়ে গেছিল রিক। হঠাৎ রোহিতের দিকে চোখ পড়ে গেছে। রোহিতের মুখটা পুরো ছাইয়ের মতো হয়ে গেছে। কিরে ভাই, কি হলো তোর? কি দেখছিস? কিরে, পিছনে কি আছে রে? রিকের গলা দিয়ে আর কোনো শব্দ বেরোচ্ছে না। কয়েকবার হা করলো, বৃথা চেষ্টা। এক ফোঁটা বাতাস ঢুকলো না ফুসফুসে। দিদিমণি, হায় ভগবান, এখানেও এসে গেছে। কখন যেন একটু আওয়াজ না করে এসে দাঁড়িয়েছে রিকের পেছনে। আগুন জ্বলা চোখে রিকদের দেখছে। ঝট করে মাথা ঘোরালো রিক। ওরে রোহিত, তুই একই সর্বনাশ করলি রে। একই কোথায় রোহিত? টেবিল তো ফাঁকা। পাগলের মতো পাশে তাকালো রিক। ওই তো, ওই যে দৌড়চ্ছে রোহিত। ওরে রোহিত ভাই, আর ভাই। রোহিত এখন কানে বদ্ধ কালা। এক দৌড়ে দরজা ঠেলে বেরিয়ে গেল রোহিত। একবারও পেছনে না তাকিয়ে থরথর করে কাঁপতে কাঁপতে চেয়ার উল্টে কোনো রকমে কুঁজো হয়ে উঠে দাঁড়িয়েছে রিক। তাকাতে পারছে না দিদিমণির দিকে। অসভ্য জানোয়ার ছেলে, এইটুকু বয়স, আজ মাধ্যমিক দিলি, মদ খাচ্ছিস? আর কতদিন জ্বালাবি তোরা আমায়? আর কত জন্ম? ঠাস করে একটা যেন বাজ পড়ল রিকের গালে। মাথা ঘুরে মাটিতে বসে পড়েছে রিক। উপর্যুপরি আরও কয়েকটা গালে কাঁধে এসে পড়ছে। রিক গালে হাত চেপে অবাক হয়ে বসে আছে। চর! দিদিমণি ওকে চর মারল এই এত লোকের সামনে। রিকের বাবা পর্যন্ত কোনোদিন গায়ে হাত তোলেনি, আর মা তো। কিন্তু দিদিমণি ওকে চর মারল। কে যেন হাসছে পাশ থেকে। মন্ত্রমুগ্ধের মতো তাকালো রিক। সেই লোকটা হাসছে ওকে দেখে। হঠাৎই মাথায় যেন আগুন জ্বলে উঠল। গলায় শরীরের সবটুকু শক্তি ঢেলে চিৎকার করে উঠেছে রিক। কোন সাহসে মারছেন? কে আমার আপনি? বেশি গার্জিয়ানগিরি ফলাবেন না। আমি আর ওই স্কুলে পড়বো না। আমি আর আপনার স্টুডেন্ট না, বুঝেছেন? ভাঙা গলায় চেঁচাচ্ছে রিক। সাপের মাথায় ধুলো পড়ার মতো চুপ করে গেছে মানুষটা। বিশ্বাস করতে পারছে না আসলে। রিক এগুলো বলল? রিক নিজেও কি বিশ্বাস করতে পারছে? গুলিয়ে যাচ্ছে সব কেমন যেন। সাহস? তুই আর পড়বি না স্কুলে? আমি তোর কে? সত্যি তোরে আমি কে আর তোর? বিড়বিড় করছে দিদিমণি, বেরিয়ে যাচ্ছে মাথা নিচু করে রিকের জীবন থেকে। রিক এবার খুশি তো? দিনের আলো প্রায় মুছে এসেছে। বাড়ি যায়নি রিক। বলা ভালো যেতে পারিনি। বাবা একবার ফোন করেছিল এবং কি একটা বলে ফোন রেখে দিয়েছে। এখন পাগলের মতো একই রাস্তায় চক্কর কেটে যাচ্ছে। কি করলো এটা? কি করলো? হাজার হোক উনি টিচার, এতদিন পড়িয়েছেন। ওইভাবে ছি, মাথাটা কাটা যাচ্ছে এখন। একবার যাবে, কিন্তু গিয়ে কি করবে? ক্ষমা চাইবে? ওইসব পারবে নাও, লজ্জা লাগে। কিন্তু এইভাবে তো না। একবার যাওয়া যাক। বাড়ি ঢোকার দরকার নেই, বাইরে থেকে একবার না হয় উকি মেরে। ধুর, পারা যাচ্ছে না আর। বাড়ি ফিরবে কিভাবেও? নিজের মুখটা দেখতে পারবে আর কোনোদিন? আচ্ছা, ওনার বাড়িটা তো নীলেশদের বাড়ির একদম পাশে শুনেছিল। বাড়িতে নাকি শুধু উনি আর ওনার মা থাকেন। পাগল নাকি মাটা? পাড়ায় কারোর সাথে নাকি কথাবার্তাও বলে না। একবার যাবে রিক, দেখা করবে না, কিন্তু একবার দেখে আসলে যদি আসলে এইভাবে কিছু না করে। ঠিক আছে। জোরে একটা শ্বাস নিল রিক। কি হবে? দেখে ফেলবেন? আরও মারবেন? সে তখন দেখা যাবে, যা হয় হবে। ধুর ছাই। এই যে এইটাই হবে। এই তো লেটার বক্স, শান্তশীলা চ্যাটার্জি। উফ, ভয় করছে। বুকটা এত জোরসে ধুকপুক করছে। কেউ দেখে ফেলবে না তো? আচ্ছা, পাঁচিলটার একপাশে লুকিয়ে দেখবে। কাঁচা নর্দমা একটা, সে আর কি করা যাবে? কপাল। নীলেশ যদি ওকে দেখে ফেলে? উফ, গেট বন্ধ বাড়িটার, কিন্তু সদর খোলা। কেউ এসেছে মেবি। মশার কামড়ে প্রাণ যাচ্ছে। শরীরটাও ভাল লাগছে না। বমি বমি পাচ্ছে কেমন একটা। আরে ওরা কারা? দুমদাম করে বেরিয়ে আসছে। এ বাবা, কি জোরে চিল্লাচ্ছে! এভাবে চেঁচায় নাকি কারোর বাড়ি এসে? ও মা, দিদিমণিও তো দৌড়ে আসছেন। দুটো লোক, ঠিক দেখা যাচ্ছে না। আর একটু, হ্যাঁ, একটা আধবুড়ো আর
আরেকটা অল্প বয়স্ক। দিদিমণি দৌড়াচ্ছেন ওদের পেছনে। দাঁড়া রিক, যাস না বাপ, দাঁড়া একবার। ও বাবা, যেও না বাবা আমার। মাথাটা বাই করে ঘুরে গেল। ওকে দেখে ফেলেছেন, কিন্তু কিন্তু সেটা কি করে হবে? ও তো পাঁচিলের আড়ালে। না না, ওই ছেলেটাকে বলছেন, ওই তো ছেলেটা দাঁড়িয়েছে। একদম ন্যাকামো করবে না। ও পেরিত দেখে হাসি পায়, বুঝলে? লজ্জা করে না তোমার? এখন ছেলে ছেলে করে লাল পড়ছে না? ছেলেকে ছেড়ে যখন চলে এসেছিলে তখন মনে ছিল না? হা ভগবান, এসব কি বলছে? এটা ওনার ছেলে, কিন্তু এ কেমন ছেলে? মাকে এরম বলে? মা আছে বলেই বলা যায়। আর রিক, ও তো মাকে, হা কপাল, ছেলেটার নামও রিক। তার মানে আর ভাবতে পারছে না রিক। পেট মোচড় দিচ্ছে, হাউ হাউ করে কাঁদছেন দিদিমণি। আবছা আলোতে কি অসহায় লাগছে ওনাকে। আমি চলে আসিনি বাবা, তোর বাবা আমাকে মারতে মারতে বের করে দিয়েছিল রে, বিশ্বাস। আধবুড়ো লোকটা তেড়ে গেল ওনার দিকে। এই চোপ, বের করবে না তো চুমু খাবে? মেরে ফেলিনি তোর ভাগ্যি। পাগলা মাটাকে এনে বাড়িতে তুললি, তোকে পুজো করব? দিদিমণি কেমন যেন হা করে নিঃশ্বাস নিচ্ছেন। কি করতাম, কোথায় ফেলতাম মাকে? বাবার ভাইটা একসাথে ট্রেনে কাটা পড়লো, মা তো পুরো। কোথায় ফেলতাম মাকে? রাস্তায় ফেলতিস? কোথায় ফেলতাম? ভ্যাঙাচ্ছে লোকটা, ন্যাকামি। মেয়ের ঘাড়ে এসে উঠলো তোর মা। কতবার বলেছিলাম তোকে যে বাড়িটা বিক্রি করে দে, তোর মাটাকে পাগলা গারোতে চালান কর। তখন তো সন্ন্যাসী সাজলি। মহৎ, হ্যাঁ এখন মহৎ। রিক আর শুনতে পারছে না, কিন্তু ছেলেটা কি করে শুনছে? ওর তো মা, কষ্ট হচ্ছে না ওর? রিকের তো বুকটা পুড়ে যাচ্ছে। ও বাবা, আমি তোকে ফেলে আসতে চাইনি বাবা। তোর বাবা মারতে মারতে বের করে দিয়েছিল রে। কতবার তোকে আনতে গেছি, প্রতিবার মেরেছে। কত হাতে পায়ে ধরেছি রে। তারপরে একদিন দেখি আবার বিয়ে করেছে। কেউ শোনেনি রে আমার কথা। কত লোকের পায়ে ধরেছি যাতে তোকে দিয়ে দেয় আমায়। আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়নি তো? ফটোগুলো সব তোর বাবার কাছে ছিল। একা আমি কি করতাম রে? কতদিন তোর স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। তোর কাকা চোখের সামনে দিয়ে তোকে নিয়ে যেত। কিন্তু এখন তো তুই বড় হয়েছিস বাবা, এখন মায়ের কাছে আসবি না? উফ ভগবান, আর পারছে না রিক। উফ, ছেলেটা ব্যঙ্গ করে হাসছে। না, আসবো না। কিসের জন্য আসবো? কি দেবে তুমি আমায়? পুজোয় যে জামাগুলো নিয়ে প্রতিবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো, দেখে তো হাগা পায়। ভিখারিতে পড়ে ওগুলো। এই শোনো, একদম আর কোনোদিন আমার কলেজের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে না। আমার লজ্জা করে তোমায় দেখলে। একদম কোনোদিন আমায় আর ডিস্টার্ব করবে না। আমার মা আছে তোমার থেকে ফর বেটার। দিদিমণি ছেলেটার হাত ধরতে চেষ্টা করছেন, ঝাঁকি মেরে ফেলে দিয়ে ওরা দুজন বেরিয়ে গেল। পা দুটোয় কোনো জোর পাচ্ছে না রিক। এতক্ষণ পাঁচিলের গায়ে হেলান দিয়েছিল, এখন কোমরের কাছে কিরম যেন শিরশির করছে, পেটের মধ্যে পাকাচ্ছে কিছু একটা। শরীরটা ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। ছ্যাঁচড়াতে পাঁচিলের এবড়ো খেবড়ো গায়ে গা ঘষতে ঘষতে কাঁচা নর্দমাটার প্রায় পাশে বসে পড়েছে রিক। পথ চলতি কয়েকজন ওকে এইভাবে দেখে থমকে গেছে। কয়েকবার জোরে জোরে ঢোক গেলার চেষ্টা বৃথা গেল। সর্বশরীর মোচড় দিয়ে পেটের গভীর থেকে তিতকুটের স্বাদে মুখ ভরিয়ে টকজল বেরিয়ে এলো। শরীরটা প্রায় শুয়ে পড়েছে, চোখ দুটো প্রায় বুজে আসছিল। চিৎকার করছে কারা যেন, কিন্তু তার মধ্যেই আবছায়া যেন স্বপ্নে দেখা একটা মুখ চোখের পর্দায় ভেসে উঠল। কালো মুখটা, সুস্পষ্ট গোফের আভাস ঠোঁটের ওপর, সব এক। শুধু দু চোখের দৃষ্টিটা বড় অচেনা। ও রিক, রিক কি হলো? এখানে কি করছিস? ও দাদা, একটু দাঁড়ান না, ছেলেটা অসুস্থ। আমার ছাত্র, ওকে একটু বারান্দায় তুলে দিন না। ও রিক, কাঁধে হেলান দে। ওট আস্তে আস্তে। কয়েক জোড়া হাত রিককে ধরে দিদিমণিদের বাড়িতে নিয়ে গেল। সোফায় শুয়ে আছে রিক, একটু ভালো লাগছে না এখন। দিদিমণি ওকে নুন চিনের জল খাইয়েছেন। এখন ভেতরের ঘরে গেছেন একটু, ঝিমিয়ে পড়েছিল রিক। হঠাৎ কে যেন চুল ধরে এক টান দিল। কে রে? রিক কোনো মতে মাথাটা তুলল। দুষ্টু দুষ্টু মুখ, পাকা ছোট ছোট চুল, একটা বুড়ি মানুষ মিটিমিটি হাসছে। আবার টুক করে চুল টেনে দিয়েই দৌড়ে পালালো। হাজর পাচর করে উঠতে গিয়ে থেমে গেল রিক। দিদিমণি, কিরে এখন ভালো লাগছে? কি করছিলি পাঁচিলের পাশে? কত সাপখোপ থাকে জানিস? অন্ধকারে কেউ থাকে ওখানে? অবাক হয়ে দেখছে রিক। কিছুক্ষণ আগে কত অপমান করেছে ও, কই কিছুই তো বলছে না। চোখে তো একটুও রাগ নেই, তাকিয়ে দেখছেন ওকে। হঠাৎই গলাটা একদম চোখ করে গেছে রিকের। কয়েকবার হা করলো, গবর গবর করে একটা আওয়াজ বের হলো শুধু। কিরে, শরীর খারাপ লাগছে নাকি তোর?
দিদিমণি ছুটে এসেছেন একদম কাছে। না, আর কোনো উপায় নেই। সব রকম মান সম্মান বিসর্জন দিয়ে হাউ হাউ করে কেঁদে ফেলল রিক। আর করব না, আর কোনোদিন খাবো না। ও দিদিমণি, আমি খেতে চাইনি। রোহিত বলল সবাই খায়, আর বলবো না ওরকম। আপনি রাগ করবেন না, ক্ষমা করে দিন। রাগ করবেন না ও দিদিমণি। রিক মনে হয় ঝুঁকে পড়ে পায়ে হাত দিতে যাচ্ছিল, খপ করে ওকে ধরে ফেলেছিল দিদিমণি। আরে পাগল ছেলে, ওরকম করে না। আমি জানি তো তুমি খাও না, তাই তো বকেছি। আর কোনোদিন খেও না। কাঁদে না আর, ফোপাচ্ছে রিক। চুপ করেছে রিক, কিন্তু খুব লজ্জা করছে এখন। কিরমভাবে হাউমাউ করলো। তখন তোকে মারলাম, খুব লেগেছে না রে? বড় করুণ সর্বহারার দৃষ্টিতে তাকিয়ে আছেন দিদিমণি। এছাড়া আরেক জ্বালা, মানে দূর, প্রচণ্ড কান্না পাচ্ছে তো। গলায় এত ব্যথা করছে, ঢোকই গিলতে পারছে না। ধুস, বারবার ব্যাটা ছেলেরা কাঁদে। দেখতেও তো অদ্ভুত লাগে নাকি? দিদিমণি নির্ঘাত হেব্বি হাসবেন ও চলে গেলে। ঢোক গিলে কান্না চাপার বৃথা চেষ্টা করতে করতে ব্যথা গাল নিয়ে রিক দিদিমণির দিকে তাকালো। না দিদিমণি, লাগেনি। মানে তখন লেগেছিল, কিন্তু এখন আর ব্যথা নেই। মানে তখনও ব্যথা ছিল না? আসলে আচমকা তো না, মানে যাই বলতে যাচ্ছে পুরো হজবরলা টাইপ হয়ে যাচ্ছে। হাল ছেড়ে দিয়ে হতাশভাবে মাথা ঝুলিয়ে বসে থাকলো রিক। হঠাৎ খুব ধীরে ধীরে, খুব নরম কি একটা যেন রিকের মাথার খোঁচা খোঁচা চুলগুলোর ওপর নেমে এলো। মুন্ডু ঝুলিয়ে বসেছিল রিক। চমকে উঠেছে দিদিমণি। চুপ করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। না, আর কান্না টান্না পাচ্ছে না রিকের। শুধু কেমন যেন, মানে ঠিক বোঝানো যায় না, একটু লজ্জা লজ্জা করছে। আর একটা জিনিস মনে হচ্ছে, এই হাত বুলিয়ে দেওয়াটা হেব্বি চেনা। কে যেন আগেও এইভাবে, কিন্তু কে? দিদিমণি তো আগে। বাপরে, পারলে কেটে লাশ ফেলে দেয়। উপস, মনে মনে জিভ কাটল রিক। দেয় না, দেয় না, দেন মানে দিতেন আর কি। কিন্তু কে দিত এরমভাবে হাত বুলিয়ে? কিছুতেই ছাতা মনে আসছে না। কার যেন একদম ঠিক এই রকমই নরম হাত ছিল। কে যেন ওর খোঁচা খোঁচা চুলগুলো পেতে শুইয়ে দেওয়ার চেষ্টা করত। ধা করে একটা হাসি মুখের ছবি চোখের সামনে ভেসে উঠল। রিকের শোয়ার খাটের পাশে চিরদিন একভাবে রিককে দেখে হেসে যাচ্ছে। মা, মা, রিকের মা। ধুস, হতেই পারে না। রিকের প্রায় কিছুই মনে নেই মাকে, কিন্তু এটা তো ভালোই মনে আছে যে মা খুব ফর্সা ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল। দিদিমণির তো গোপ আছে, কালো, দেখতেও ভালো না। অত আর না। রিকের মা আর হতে হয় না, কিন্তু বারবার অবাধ্য মনের কোনো এক কোণায় রিকের যাবতীয় প্রতিরোধ নস্যাৎ করে দিয়ে কে যেন বলে চলেছে, না না, রং আলাদা, চেহারা আলাদা, মানুষ আলাদা, সম্পর্ক আলাদা, কিন্তু তাও কোথাও না কোথাও এরা এক। কিছু একটা সুতো তো আছে যেটা বেঁধে রেখেছে দুজনকে। কিছু বোঝা যাচ্ছে না। মাথাটা যেন কেউ ঠান্ডা জল দিয়ে ধুইয়ে দিচ্ছে। খুব শান্তি লাগছে, কেমন যেন ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। হে হে, হেব্বি লাগে কিন্তু মুন্ডুতে হাত বুলিয়ে দিলে। আসলে কেউ তো দেয় না কখনো, মানে মা হয়তো দিত, কিন্তু মনে নেই কিছু। আর বাবা? বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রিকের। কিরে, জল খাবি? আনবো একটু? দিদিমণি তাকিয়ে আছেন। না দিদিমণি, আমি এবার যাই, অনেকক্ষণ হয়ে গেছে তো। শূন্য চোখে তাকিয়ে আছেন দিদিমণি। যাবি? তা যা, আটকাবো কি করে আর? যা, দেরিও হয়ে গেছে। আচ্ছা একটু দাঁড়া, আমি আসছি, যাস না কিন্তু। তাড়াতাড়ি পা চালিয়ে ভেতরের ঘরে চলে গেল দিদিমণি। চারদিকে তাকিয়ে দেখছিল রিক। দিদিমণি চাকরি করে, কিন্তু খুব একটা তো অবস্থা ভালো বলে মনে হচ্ছে না। একটু অন্যমনস্ক হয়ে গেছিল রিক। চমকে উঠেছে। সামনে দরজাটার পর্দা দুফাক করে একটা দুষ্টু দুষ্টু মুখ উকি মারছে আর ফোকলা দাঁতে এক মুখ হাসছে। সেই পাগলি দিদাটা। রিক তাকাতে জিভ ভেঙালো। ভাবা যায়, রিককে জিভ ভাঙানো, তাও একটা দিদা। রক্ত গরম হয়ে উঠেছে রিকের। একবার টুক করে দেখে নিল, না, দিদিমণি আসেনি এখনো। ওদিকে দিদাটা আবার জিভ ভেঙাচ্ছে, এ তো আর সহ্য করা যাচ্ছে না। একবার দোনমনো করলো রিক, তারপরে চোখ বুজে এক বিঘত জিভ বের করে দিল। দিদাটা হকচকিয়ে গেছে, ভাবতে পারেনি পাল্টা রিকও ভেঙাবে। একটু হা করে থেকে কষে চোখ বুজে আবার লম্বা করে জিভ বের করলো। তবে রে, রিকও চোখ বুজে জিভ বের করে আছে। ঘরে কোনো শব্দ নেই, শুধু দুই পক্ষ জিভ ভেঙিয়ে যাচ্ছে। রিক, আছিস তো? চলে গেলি? ও রিক! রিক লাস্ট মোমেন্টে সামলে নেওয়ার চেষ্টা করলেও পুরোটা পারল না। বেকার জিভে কামড় পড়ে গেল। দিদিমণি হতভম্ব। ওদিকে দিদাটা এখনো জিভ বের করে আছে। লজ্জায় মাথাটা কাটা যাচ্ছে রিকের।
দামড়া লোচন এক পিস ছেলে, বুড়ো বয়সে জিভ ভেঙাচ্ছে, তাও আবার দিদিমণির মাকে। দিদিমণি যে কি ভাবছেন কে জানে। হায় কপাল। খুব ভয়ে ভয়ে দিদিমণির দিকে তাকালো রিক। কই, খুব রেগে আছেন বলে তো দেখে মনে হচ্ছে না। আবার দেখে মনে হচ্ছে ওনার হেব্বি হাসি পাচ্ছে, কিন্তু উনি কষ্টের হাসিটা চেপে আছেন। যা বাবা। শোন রিক, মুখটা করুণ হয়ে গেছে দিদিমণির আবার। বলছিলাম কি, মানে তোদের তো কত বকেছি বল। কই, রিককে তো আজকে ছাড়া কোনোদিনও বকেননি, কতবার মেরেছিও। আজকেই তো তোকে। আহারে, গালে এখনো দাগ রয়েছে রে। দিদিমণির চোখের কোণটা ওরকম চিকচিক করছে কেন? লাইট পড়েছে? কিন্তু টিউবলাইটের আলোয় চোখ এতটা চিকচিক করে কি জানি বাবা। তুই তো আর স্কুলে পড়বিও না, আর কোনোদিন তোকে। বাদ দে, মানে বলছিলাম কি, এই টাকাটা রাখ বাবা, কিছু একটা কিনে খাস কেমন? দিদিমণি কুণ্ঠিত হাতে একটা 50 টাকার নোট বাড়িয়ে আছেন। বাবা! দিদিমণি ওকে বাবা বলে ডাকলেন। বাবা তো মারা বলে বাচ্চাদের। মাথাটা কেমন লাগছে যেন। ওকে টাকা দিচ্ছেন দিদিমণি, খেতে বলছেন। কে বলেছিল এরকম? শেষে কে বলেছিল? ভ্যাবলার মতো ওনার হাতের দিকে তাকিয়ে আছে রিক। কুণ্ঠিতভাবে একবার ওকে দেখলেন দিদিমণি। মাত্র 50 টাকা রে। জানি এত কমে কিছুই প্রায় হয় না, আসলে এ মাসে তেমন। শূন্য দৃষ্টিতে একবার মাকে দেখলো। মায়ের ট্রিটমেন্টটা কিছুতেই পুরোপুরি হুঁশ আসে না মায়ের। জানিস রিক, চোখ দুটো বড্ড হতাশায় ভরা দিদিমণির। প্রতিবার ভাবি, এই তো এবার মা আবার আগের মতো হয়ে যাবে। যাগ্গে, সবই আমার কপাল। বাদ দে বাবা। আচ্ছা, একটা আইসক্রিমও হবে না রে? হ্যাঁ রিক। আকুলভাবে তাকিয়ে আছেন দিদিমণি। বুকে খুব ব্যথা করছে, গলাতেও। কিন্তু রিক আর কাঁদতে টাঁদতে পারবে না কিন্তু। নীরবে হাত বাড়িয়ে টাকাটা নিল রিক। আমি এক্ষুনি আসছি। কোথায় যাস ও রিক? দিদিমণি দরজা অবধি এগিয়ে এসেছেন। উত্তর না দিয়ে জোরে জোরে পা চালিয়ে দিল রিক। ও কাকু, চকোবার আছে গো? হ্যাঁ আছে। কোনটা দেব? 15, 30, 50? না না, 15টা দাও। দুটো না, 3টে দাও। গলে যাবে না তো? কিছুটা যাব কিন্তু। আরে না না, নিয়ে যাও। এই যো 5 টাকাটা নাও। কয়েনটা পকেটে রেখে দিল রিক। দিদিমণি, ও দিদিমণি, দরজাটা খুলুন, আমি রিক। ও দিদিমণি। দরজা খুলে ভারী অবাক মুখে দিদিমণি বেরিয়ে এসেছেন। পেছন পেছন দুষ্টু দিদাটাও। এই যে আইসক্রিম এনেছি, 3টে আছে। আমি, আপনি আর মানে দিদা। হতভম্ব দিদিমণি। 3টে আইসক্রিম? পয়সা কোথায় পেলি রে? মাত্র 50 টাকা। হঠাৎ দৃষ্টিটা করা। তুই নিজের টাকায় কিনেছিস? রক্ত শুকিয়ে গেছে রিকের। না না, আমার টাকায় না। আপনি যে দিলেন 15 টাকা করে, তো 3টে হয়ে গেছে। কয়েনটার কথা বলল না রিক। কেন কে জানে? পাগলা ছেলে তুই। আমি তো তোকে একটা ভালো আইসক্রিম খেতে দিলাম, তুই বুড়িদের জন্য নিয়ে এসেছিস। মোটেও আপনি বুড়ি না, চুলও পাকেনি আর দাঁতও পড়েনি। আর দিদা তো কি, আজকাল অনেক বুড়ো বুড়িও আইসক্রিম খায়। মিটি মিটি হাসছেন দিদিমণি। ব্যগ্র হাত বাড়িয়েছে দিদা। দে শান্তু, দে আমায়, আমি লজেন খাবো। পরম স্নেহে দিদিমণি মায়ের হাতে একটা চকোবার তুলে দিলেন। বাচ্চাদের মতো তাড়াহুড়ো করে কামড় দিয়েই হু হু করছে দিদা। ঠান্ডা। অশান্তু, যে পুড়ে গেল তো। ঠান্ডা, আমায় গরম করে দে। হেসে ফেলেছে রিক। ঠান্ডায় জি পুড়ে যায় বুঝি? ও দিদা। কেমন অবোধ শিশুর মতো তাকিয়ে আছে দিদা। পড়ে না বুঝি? আমার জিভটা কেমন করছে যেন। গরম করে দে শান্তু। দিদিমণিও হাসছেন। এটা গরম করা যায় না মা, ঠান্ডাই খেতে হয়। তুমি অল্প অল্প করে খাও, কষ্ট হবে না। বাচ্চার মতো মাথা নাড়ল দিদা। চকচকে চোখে আইসক্রিমটাকে দেখছে এখন। আজ ভালো জ্বালা হয়েছে রিকের। কথায় কথায় হাউমাউ করতে ইচ্ছা করছে। ও দিদিমণি, এরপর গলে যাবে তো? হ্যাঁ, এই যে খাই, তুইও নে বাবা। খুব লাজুক মুখে চকোবারটার একটা কোনা খেলেন দিদিমণি। খুব খুশি খুশি চোখে রিককে দেখছেন। বাহ, কি সুন্দর খেতে রে রিক। তুই খাওয়ালি বাবা, তাই কত বছর পর আইসক্রিম খেলাম রে। অন্যমনস্কভাবে বাবা আর ভাইটা চলে যাওয়ার পর তো সামলে নিলেন, কিন্তু এটা খুব ভালো খেতে। এই যা। জিভ কেটে ফেলেছেন দিদিমণি। আইসক্রিমের একটা টুকরো গলে ওনার শাড়ির কিছুটা জায়গা ভিজিয়ে দিয়েছে। ইস রে, তুই কত কষ্ট করে আইসক্রিমটা আনলি, আমি নষ্ট করলাম। ধুর,
অপলক চোখে গোফওয়ালা কালো দিদিমণিকে দেখছিল রিক। কই, মোটেই কোনো গোফ নেই ওনার, আর উনি মোটেই কালোও নন। এটাকে বলে উজ্জ্বল শ্যামবর্ণ। দিদিমণির দিকে তাকিয়ে অনেক কিছুই ভাবছিল রিক, সব মনেও থাকছে না ওর। তবে একটা কথা সারা জীবনই হয়তো মনে থাকবে, আমি একদিন আপনাকে আর দিদাকে আইসক্রিম খাওয়াবো দিদিমণি। হ্যাঁ, আমার নিজের পরিশ্রমের টাকায়। আমি একটা চাকরি পাই, তারপর দেখবেন এই এত এত চকলেট দেওয়া, কাজু পেস্তা দেওয়া আইসক্রিম আপনার ছেলে খাওয়াবে না তো কি, আমি খাওয়াবো। আপনার আশীর্বাদ তো থাকলো আমার সাথে, নাকি? আলতো করে রিকের বাঁ হাতটা পকেট ছুঁয়ে গেল। 5 টাকার কয়েনটা ওকে ছুঁয়ে নরম ওম ছড়াচ্ছে, ঠিক যেন দিদিমণির মতো, ওর হারিয়ে যাওয়া মায়ের মতো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।